পরে কাটবো। আচ্ছা, তাহলে আমরা গত ক্লাসে রেজোনেন্স পড়াছিলাম না? রেজোনেন্সের ধাপগুলা কিভাবে হয়, চিত্র আঁকতে হয় কেমনে। আচ্ছা, একটা একটা জিনিস মিস্টেক গেছিল গত ক্লাসে, সেটা হচ্ছে মাঝখানে এই ডবল চিহ্ন দিতে হয়, মানে ডবল অ্যারো চিহ্ন, বুঝতে পারছি? উভমুখী চিহ্ন দিতে হয়। হুম। আর লাস্টে তো ইকুইভ্যালেন্ট চিহ্ন দিতে হয়, এটা তো বলছিলাম, ওইটা খেয়াল ছিল পড়ার সময়। হুম। আচ্ছা, ইভেন হচ্ছে যে ইয়াতে এটাও মনে তোকে করে রাখতে বলছিলাম না, এটা অ্যামিনোমূলকের প্রভাব বেজিং বলয়ে করে রাখছো। আচ্ছা, এটা কি অর্থপ্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক দেখি বলতো? এই যে NH2টা অর্থপ্যারা নির্দেশক, তার মানে কি নতুন কোনো কিছু যখন অ্যাড হবে, নতুন কোনো প্রতিস্থাপক যখন অ্যাড হবে, তখন বেঞ্জিনের মধ্যে অর্থ নতুবা প্যারা পজিশন অ্যাড হবে, কখনো মেটা পজিশন অ্যাড হবে না, তাই না? আমি এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি না, কারণ এটা তো গত লেকচারে বুঝিয়ে দিচ্ছি, তাই না? তাহলে এখন 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 একটা জিনিস খেয়াল কর, ইভেন এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট হয়, মনে আছে? এখানে মাইনাস, এখানে নেগেটিভ নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়। হ্যাঁ, এখন এখানে যদি আমি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন করি, কি করবো? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কি সেটা ভুলে গেলে আবার দেখে আসতে হবে আর কি, ঠিক আছে? তা আমি মোটামুটি একটু হালকা ধারণা দিই। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন ছিল যে মিথাইল ক্লোরাইড বিক্রিয়া দিতাম, তাই না? মিথাইল হ্যালাইড, এখানে আমি হ্যালাইড হিসেবে ক্লোরিন নিছি। আর প্রভাবক হিসেবে কাকে বিক্রিয়া দিতাম? ইয়া FeCl3। হুম। এটা ছিল ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজমটা। তো ওখানে কি হতো, ওখানে যে ক্লোরিনটা আছে, ক্লোরিনটা বেনজিন থেকে যে কোনো একটা হাইড্রোজেন নিয়ে HCl গঠন করতো, আর যেখান থেকে হাইড্রোজেনটা নিছে ওই পজিশনে CH3 টা যায় বসে যেত, তাই না? নাকি CH3 টা গিয়ে বসে যাইতো। এখন কি এখন কি হয়েছে, এখানে তো আগে থেকে একটা প্রতিস্থাপক আছে, তার মানে নর্মালি CH3 টা উপরে উপরে বসতো, তাই না? টলুইন বানাইতো, মনে আছে? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে বেনজিন থেকে টলুইন প্রস্তুতি শিখাইছিলাম আমি। কিন্তু এখন তো আগে থেকে এখানে প্রতিস্থাপক একটা আছেই, অ্যামিনো মূলক আছে না? এখন কথা হচ্ছে ACH3 টা কোথায় বসবে? অবশ্যই অর্থ অর্থ বা প্যারা পজিশনে বসবে। কারণ কেন? এখানে যে পজিশন, এখানে যে ইয়াটা আছে, অ্যামিনো মূলকটা আছে, এটা অবশ্যই অর্থ প্যারা নির্দেশক। তার মানে আগত যে প্রতিস্থাপকটা আসবে, এটা অবশ্যই অর্থ বা প্যারা পজিশনে বসবে, তাই না? তো আমরা একসাথে দেখা যাওয়ার জন্য যে অর্থ পজিশনে বসে প্যারা পজিশনে বসে, এটা একসাথে দেখা যাওয়ার জন্য আমরা এখানে 2 মোল করে নিই। 2 মোল করে নিলে ব্যাপারটা কি, একটা একটা CH3 অর্থ পজিশনে বসাবো, আরেকটা CH3 মেটা প্যারা পজিশনে বসাই দিব। একটু তো বুঝছো? মোট কথা এই স্লাইডের মেন কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে অ্যামিনো মূলকটা অর্থ প্যারা নির্দেশক, এটাই। আগত প্রতিস্থাপকটা অর্থ বা প্যারা পজিশনে বসবে, এটা বুঝে পারছি? হ্যাঁ, আগে পড়ছো, কিন্তু একটু পর ব্যতিক্রম আসবে, কেমিস্ট্রি পড়তে সেই জন্য আমি জাস্ট আগের জিনিসটা একটু রিভাইজ দিয়ে আসছি। হুম। আচ্ছা, এখন দেখ এখন কি হয়েছে। তাহলে এটা হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। এখানে মেকানিজমটা দেখাই দিছি। এই যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি হয়, CH3 মানে মিথাইল হ্যালাইড নি, এখান থেকে ক্লোরিন যেটা আছে, ক্লোরিন তোর ঋণাত্মকতা বেশি, তাই ক্লোরিন ইলেকট্রনগুলো নিজের দিকে টানে নেগেটিভ হয়ে যায়। হ্যাঁ, আংশিক নেগেটিভ নেগেটিভ হয়ে যায়। নেগেটিভ হয়ে এখান থেকে যে কোনো একটা হাইড্রোজেনকে টান নিয়ে, মানে টান মারবে আর কি, টান মেরে এখানে HCl তৈরি করবে। একটু বুঝছস? যেখান থেকে টান মারছে এই জায়গায় একটা হাইড্রোজেন ফাঁকা হয়ে গেছে না? তার মানে কার্বন একটা হাত ফাঁকা না? ওই ফাঁকাতে গিয়ে CH3 টা বসবে। এটা হচ্ছে যে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মেকানিজম। তো এখন কথা হচ্ছে যে যেহেতু আগে থেকে নর্মালি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়াটা আমি তোকে যখন শিখাইছিলাম, তখন এখানে কোনো অ্যামিনো মূলক ছিল না, জাস্ট বেনজিন ছিল, তাই না? তো জাস্ট বেনজিন থাকার কারণ কি, তো যে কোনো একটা হাইড্রোজেন থেকে টান মেরে ইয়া হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ইয়াটা বসিয়ে যেত, মিথাইলটা বসিয়ে যেত। তা এখন কি হতো, টলিউন হয়ে যেত। কিন্তু এখন তো আগে থেকে একটা কি আছে, প্রতিস্থাপক আছে না? তো প্রতিস্থাপক থাকার কারণে তো যেখান থেকে হাইড্রোজেন টান মারতে পারবে না, পারবে? পারবে না। টান মারতে গেলে অবশ্যই অর্থ বা প্যারা পজিশন থেকে টান মারতে হবে। কারণ কেন? কারণ এই অ্যামিনো মূলকটা কি, অর্থ প্যারা নির্দেশক, বুঝতে পারছি? তার মানে হাইড্রোজেন
খালি হবে অথবা প্যারা পজিশন থেকে ওই খালি জায়গায় যায় ওই মিথাইল মূলকটা বসে যাবে। এখানে একটা জিনিস খেয়াল কর, রেজোনেন্স রেজোনেন্স গত লেকচারে পড়ে আসি এরকম নেগেটিভ প্রান্ত সৃষ্টি হইতো, কেন সৃষ্টি হইতো এটাও বুঝে দিয়ে আসছিলাম আমি। রেজোনেন্সের ফলে যে এখন কথা হচ্ছে, আচ্ছা এই জায়গায় পরে আসতেছে, এখানে যে নেগেটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে, নেগেটিভ প্রান্ত সৃষ্টি হচ্ছে, এখন একটা জিনিস খেয়াল করতো, আমি এটা লাগাই, আমার গ্রাফিক্স প্যানটা লাগাই, না লিখলে বুঝবি না। আচ্ছা দেখ, CH3Cl তাই তো, মিথাইল হ্যালাইড, এখানে দুটো ইলেকট্রন শেয়ার দিয়েছে, ক্লোরিনের তড়িৎনিয়তকতা বেশি, ক্লোরিন তড়িৎনিয়তকতা বেশি হওয়ার কারণে কি হয়েছে, ক্লোরিন ইলেকট্রনগুলো নিজে থেকে টানতে আসছে, স্লাইটলি নেগেটিভ হয়ে গেছে, এটা স্লাইটলি পজিটিভ হয়ে গেছে না। এখন দেখ রেজোনেন্সে কি করছে, রেজোনেন্সে এখানে একটা স্লাইটলি নেগেটিভ, এখানে স্লাইটলি নেগেটিভ, এখানে স্লাইটলি নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়েছে না, হয়েছে। তার মানে এই নেগেটিভ প্রান্তে যুক্ত হবে কোনটা, অবশ্যই এটা না, পজিটিভ, এই যে এটা যে এখানে যুক্ত হবে বা অথবা প্যারা পজিশনে যুক্ত হবে আর কি, এটা ওর ইচ্ছা। হ্যাঁ, তো এখন কি হয়েছে, এই যে যুক্ত হয়েছে, তার মানে দেখতো ওকে কি আমরা বলতে পারি না ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল কেন বলতে পারি, কারণ ওই নেগেটিভ কিছুকে আকর্ষণ করতেছে, নেগেটিভ কিছুকে আকর্ষণ করতেছে, তাই তো। আবার বেনজিনে কিন্তু একসময় এখানে হাইড্রোজেন ছিল, ছিল না, প্রতিটা হাতে তো বেনজিনে হাইড্রোজেন ছিল, এখন দেখতো এই হাইড্রোজেনটাকে নিয়ে ক্লোরিন ভাগছে না, তাহলে এখন এই হাইড্রোজেনের জায়গায় ও এসে বসছে না, তার মানে এটাকে আমি বলতে পারি প্রতিস্থাপন বিক্রিয়া, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা হয়েছে কোনো না কোনো ভাবে, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা হয়েছে, তার মানে এটা এটা কনফার্ম হয়েছে, এটা 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 একটা কি প্রতিস্থাপন বিক্রিয়া। আমার হাত লিটারেলি কোনো চলতেছে না এতক্ষণ অ্যাসাইনমেন্ট করতে করতে, ঠিক আছে। তো প্রতিস্থাপন বিক্রিয়া, তো এখন প্রতিস্থাপন বিক্রিয়া এটা তো কনফার্ম হয়েছে নাকি, ইলেকট্রোফাইলের কারণে এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়েছে না, ও যে একটা ইলেকট্রোফাইল না, তার মানে এটাকে বলতে পারি ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা একটা ইলেকট্রোফিলিক কি প্রতিস্থাপন বিক্রিয়া। একটু ক্লিয়ার কিনা আমাকে বল। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো, রেজোনেন্সের ফলে যে প্রতিস্থাপন বিক্রিয়াটা ঘটে তা হলো ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রন আকর্ষী মানে যে কথা, ইলেকট্রোফিলিক সেম কথা, বুঝতে পারছি কেন, ইলেকট্রোফিলিক মানে কি, এগুলো তো বুঝে দিয়ে আসি, ইলেকট্রনের প্রতি যার আকর্ষণ, একটু ক্লিয়ার, একটু ক্লিয়ার হইলে পরের ইয়াতে যাচ্ছি। এখন হচ্ছে অ্যানিলিনের নাইট্রেশনের ঝামেলা, এতক্ষণ তোকে যা পড়ে আসছি এটা নর্মালি ঘটনা ঘটে, 99% টাইম ওই ঘটনাই ঘটে, কিন্তু আমরা কি করতেছি, কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে মানে কি শুধু জৈব যৌগ না, কেমিস্ট্রি সব চ্যাপ্টারে কি ব্যতিক্রম আছে, বিলকি জিলকি আচরণ আছে। এই অ্যানিলিন, এটাকে এই যৌগটাকে আমরা কি বলি, অ্যানিলিন বলি, আর এটাকে অ্যামিনো অ্যামিনো মূলক বলি, অ্যামিনো মূলক যদি বেনজিনে যুক্ত থাকে এটাকে আমরা বলি অ্যানিলিন। হ্যাঁ, অ্যানিলিনে যখন নাইট্রেশন করব, নাইট্রেশন করার সময় একটা ঝামেলা সৃষ্টি হয়, কি সৃষ্টি হয়, ঝামেলা সৃষ্টি হয়। এ দেখ, আরো অর্থপ্যারা, আমরা এতক্ষণ কি জানতাম ও অর্থপ্যারা নির্দেশক না, ও আসলে অর্থপ্যারা নির্দেশক। এই একটু আগে তো প্রমাণ দেখে আসলাম, একটু আগে প্রমাণ দেখে আসলাম না, মিথাইলটা কোথায় যুক্ত হয়েছে, মিথাইলটা হয় অর্থ পজিশনে যুক্ত হয়েছে অথবা প্যারা পজিশনে যুক্ত হয়েছে, কিন্তু 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 এখন যদি মিথাইলের জায়গায় নাইট্রোমূলক যুক্ত হইতে যায়, অনলি কে নাইট্রোমূলক, এইখানে এই মূলকটা যুক্ত হওয়ার সময় একটা ব্যতিক্রম জিনিস ঘটবে, কারণ কেন, এই মূলকটা মূলত কোত্থেকে আসে, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড থেকে আসে না, গত লেকচারে বুঝেছি আমি, আমি বলছিলাম যে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড থাকা মানে এখানে আউটপুট হিসেবে কি আসবে, নাইট্রোমূলক আসবে। হুম,
তো পোলাপেন কি করে, পোলাপেন এই জায়গায় ভুলটা করে। হ্যাঁ, ইভেন হিমেল ভাই না থাকলে সব পোলাপেন এই ভুলই করতো, এ তো সবকিছু দেখাই দেয়। হ্যাঁ, এটা কি করছে, এ দেখ, আমরা সবাই জানি কি, চোখ বন্ধ করে জানি যে ও অর্থপ্যারা নির্দেশক। তো আমরা এটাও জানি যে এই দুইটার থেকে আউটপুট আসবে নাইট্রোমূলক। ইভেন আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এই নাইট্রোমূলকটা হয় অর্থ পজিশনে যুক্ত হবে আর নয়তো প্যারা পজিশনে যুক্ত হবে। হুম, এ এভাবে করে লিখে দিয়ে আসলাম পরীক্ষার খাতা, এখানে 2 মোল দিয়ে অর্থতে যুক্ত হয়েছে, প্যারাতে যুক্ত হয়েছে, এটা একসাথে দেখাই দিচ্ছি আর কি 2 মোল দিয়ে। হ্যাঁ, 2 মোল দিয়ে দেখানোটার জিনিসটা কি বুঝছো, 2 মোল দিয়ে কেন দেখাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, টু টু আসা দিলে ব্যাপারটা লাভ হচ্ছে কি, অর্থ পজিশনে যুক্ত হয়েছে আবার প্যারা পজিশনে যুক্ত হয়েছে, এটা একসাথে দেখাই দিতে পারতেছে আর কি। হ্যাঁ, এক মন নিলে হয় অর্থতে যুক্ত হবে নয়তো প্যারাতে যুক্ত হবে, তো যে কোনো একটা দেখাইতে গেলে তো একটা বাদ যাচ্ছে, তাই না? আচ্ছা, যুক্ত হয়েছে, পোলাবেন, তারপরে এটা পরীক্ষার খাতে লিখে দিয়ে এসে বলে যে আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। হুম, তারপর টিচারে দেখে যে 0 দিছে, তারপর টিচারে দোষারোপ করে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না, ব্যাপারটা হচ্ছে যে এটা কি রং আনসার, এটা কি রং আনসার, রাইট আনসার তাহলে কি? রাইট আনসার হচ্ছে যে ও আসলেই অর্থ প্যারা নির্দেশক, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু ঝামেলাটা লাগছে ওদের কারণে। কেন ঝামেলাটা লাগছে, প্রথমে কারেক্ট অ্যান্সার কি হবে এটা তোকে বলে দিই, তারপর ঝামেলাটা কেন লাগছে এটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যখন ওরা থাকবে ওদের থেকে যখন নাইট্রোমূলকটা বাইর হবে আউটপুট হিসেবে, তখন এটা মেটা নির্দেশক নির্দেশক হিসেবে কাজ করে, হিসেবে কাজ করে, মেটা নির্দেশক হিসেবে কাজ করে। তখন দেখ নাইট্রোমূলকটা কোথায় যুক্ত হয়েছে, মেটা পজিশনে যুক্ত হয়েছে না? নাইট্রোমূলকটা কোথায় যুক্ত হয়েছে, মেটা পজিশনে যুক্ত হয়েছে। কিন্তু এখন কথা হচ্ছে, প্রশ্ন হচ্ছে কেন, কেন? এই যে অ্যানিলিনের অ্যানিলিনের অ্যামিনোমূলক অর্থপ্যারা নির্দেশক হলো, অ্যানিলিনের যখন নাইট্রেশন করাবো এই কারণে মেটা সমন্বয় তৈরি করা হয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা পরীক্ষায় আসবে, কারণ টিচারে কি জানে তুই এই জায়গায় ভুল করবি, জানা না, সেজন্য ইচ্ছা করে এই জায়গাতেই প্রশ্নটা করবে। এখন কথা হচ্ছে যে কেন, সবই ঠিক ছিল, সবই ঠিক ছিল, কিন্তু এই যে নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম আমি অলরেডি 2 লেকচার আগে দেখাই দিয়ে আসছি। হ্যাঁ, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া, তুই ভুলে যেতে পারস, এটা তোর দোষ, কিন্তু তাও আমি আবার একটু দেখা দিচ্ছি। হুম, এই যে নাইট্রিক অ্যাসিডটা নাইট্রিক অ্যাসিডটাকে দুইভাবে, নাইট্রিক অ্যাসিডটাকে যদি ভেঙে লিখি, কই আমার কলম কই, নাইট্রিক অ্যাসিড, এই যে HNO3। হ্যাঁ, এটাকে ভেঙে লিখলে এভাবে লেখা যায়, আমি মেকানিজম যখন পড়াইছি তখন পড়াইছিলাম যে OH NO2, OH NO2, ও NO2, দেখছো আমি এইভাবে মুখস্থ করছিলাম যে আমার এখনো মনে আছে, ও NO2। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হচ্ছে OH টা আছে না, OH টা কি করতো, বেনজিন থেকে একটা হাইড্রোজেন নিয়ে পানি তৈরি করতো, তাই না? আচ্ছা, আর সালফিউরিক অ্যাসিডটাকে এভাবে লেখা যেত, তাই না? SO4H, আর H, এখানে SO4H এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই ও স্লাইটলি নেগেটিভ হয়ে যায়, ও স্লাইটলি পজিটিভ হয়ে যায়, তাই তো? আর এখানে OH টা কি স্লাইটলি নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ OH এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, আর এটা স্লাইটলি পজিটিভ হয়ে যাচ্ছে। এখন এই OH আর এই H মিলে কি তৈরি করে, পানি, পানি তৈরি করে, একটু বুঝছো? মনে নেই মেকানিজমের প্রথম ধাপটা কি ছিল, আগে ওদের মধ্যে বিক্রিয়া করে দেওয়া, প্রবাহক আর ওর মধ্যে, তো ওদের মধ্যে বিক্রিয়া করলে একটা পানি তৈরি হচ্ছে। এখন পানি পানি তৈরি হওয়ার পর নাইট্রোমূলকটা পজিটিভ হিসেবে আসে না, আর SO4H মাইনাস হিসেবে আসে, তারা আমার বেশি কল দিচ্ছে একটু। আচ্ছা, তাহলে এখন আসি। হুম, হ্যাঁ আমি বলছি, দাঁড়াও, কোথায় আসছিলাম? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়েছে এগুলো তো বুঝাবার কিছু নেই, আছে না? এখন কথা হচ্ছে, ইয়াতে কই গেলাম আমি, আরে ইয়া তো হারাই ফেললাম। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, এই যে এইচ ক্লাসটা তৈরি হয়েছে না, এই এইচ ক্লাসটা তো এভাবে আছে আর ওয়েস্ট মাইনাসটা এভাবে আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এখান থেকে যে এস ক্লাসটা তৈরি হচ্ছে না, এই এস ক্লাসটা
আর এই ওএইচ মাইনাসটা পানি তৈরি করে ফেলে না, এই জায়গায় মানুষ মিস্টেকটা করে, বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, একমাত্র যখন এই ঘটনাটা ঘটবে অ্যানিলিনের মতো যখন নাইট্রেশন বিক্রিয়াটা করাচ্ছে তখন, বুঝতে পারছি? এটাই ব্যতিক্রমটা ঘটে যায়। কারণ কেন এইচ প্লাস ওএইচ মাইনাসের দিকে যতটা আকৃষ্ট হয় তার থেকে বেশি আকৃষ্ট হয় ওকে নিয়ে। কেন জানোস? কারণ ওর মধ্যে মুক্তচর ইলেকট্রন আছে না। কারণ ও তো ইলেকট্রন লাগতেছে, এইচ প্লাস প্লাস মানে কি ওর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রনের অভাব আছে, ওর ইলেকট্রন পাইলেই হচ্ছে, তাই না? এখন ও ইলেকট্রনটা ওর থেকে পাইতে পারে, সমস্যা নেই, পাইতেই পারে, কিন্তু ও বেশি আকৃষ্ট হয় ওর প্রতি। ও এসে কি করে, এস প্লাসটা ওর সাথে যুক্ত হয়ে এটাকে আর অ্যামিনো মূলক থাকতে দেয় না, এটাকে কি করে দেয়, অ্যানিলিয়াম অ্যানিলিলিয়াম আয়ন কি তৈরি করে ফেলে, অ্যানিলিলিয়াম আয়ন। এই পুরো স্ট্রাকচারটাকে তখন কি বলে, অ্যানিলিলিয়াম আয়ন। কারণ কেন এটার অ্যামিনো মূলক থাকে না, এটা NH3 প্লাস হয়ে যায়, বুঝতে পারছি? কি হয়ে যায়, ও নিয়ে ফেলছে এই যে হাইড্রোজেন, ও নিয়ে ফেলার কারণে ওর মধ্যে একটা আংশিক পজিটিভ সৃষ্টি হয় আর কি, সৃষ্টি হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে এই ব্যতিক্রমটা ঘটে গেছে। হ্যাঁ, আমরা সবাই জানি যে অ্যামিনো মূলকটা কি, অর্থপ্যারা নির্দেশক, এটা নিয়ে কোনো ডাউট নাই। কিন্তু এটা যে এইটা অর্থপ্যারা নির্দেশক এটা তোকে কেউ বলছে? এই অ্যানিলিলিয়াম আয়নটা যে অর্থপ্যারা নির্দেশক এটা কি কোথাও লেখা আছে? আমি তোকে বলছিলাম কোথাও? এটা অর্থপ্যারা নির্দেশক না, নির্দেশক না, এটা হচ্ছে মেটা নির্দেশক। না না, এই শুরুতে তো অর্থপ্যারা ছিল, কিন্তু এখন থেকে না আরেকটা হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে। আগে ছিল NH2, এখন হয়ে গেছে NH3 প্লাস। এই NH3 প্লাসটা হচ্ছে অর্থপ্যারা নির্দেশক না, এটা হচ্ছে মেটা নির্দেশক। আর সেই জন্য হচ্ছে যে অ্যানিলিনটা কি কেমন আচরণ করে নাইট্রেশনের সময়, মেটা নির্দেশকের মতন আচরণ করে। কারণ ও আগে ছিল অর্থপ্যারা নির্দেশক, কিন্তু নাইট্রেশন বিক্রিয়ার মধ্যবর্তী একটা জায়গায় ও আর অ্যামিনোমূলক থাকে না, ও হয়ে যায় NH3 প্লাস। ওই NH3 প্লাসটা এত আর অর্থপ্যারা না, ও তো মেটা নির্দেশক। মেটা নির্দেশক হয়ে যাওয়ার কারণে ও মেটার সমান মতন আচরণ করে। কিরে আমার ইয়া কই গেল? আচ্ছা, বুঝাতে পারছি আমি জিনিসটা? এখন আমি যা যা বলছি এই কথাগুলো এখানে লেখা আছে। হুম, যে অ্যানিলিনের নাইট্রেশন মেটা সমন্বয় তৈরি হয় কারণ নাইট্রেশনের প্রথম ধাপে উৎপন্ন এইচ প্লাস অ্যানিলিনের সাথে যুক্ত হয়ে অ্যানিলিয়াম আয়ন গঠন করে। যদিও অ্যানিলিন হলো অর্থপ্যারা নির্দেশক, কিন্তু অ্যানিলিয়াম আয়ন হলো কি মেটা নির্দেশক, কারণ ইহা বেঞ্জিন বলয় থেকে নিজের দিকে ইলেকট্রনকে টেনে নেয়। হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবি, মেটা নির্দেশক কি করে, ইয়া কি বলে, অর্থপ্যারা হলো হচ্ছে যে বেঞ্জিনকে ইলেকট্রন দেয়, ইলেকট্রনের ঘনত্বটা বাড়ায় দিচ্ছে, তারপর রেজোনেন্সটা ঘটে। আর আর ম্যাটার নির্দেশক কি করে, বেঞ্জিন থেকে ইলেকট্রন গুলো নিয়ে ফেলে যায়, বুঝতে পারছি? ইলেকট্রন অর্থপ্যারা নির্দেশকের কারণে একটা রেজোনেন্স ঘটে না, যেটা গত লেকচারে বুঝে দিয়ে আসছি রেজোনেন্সটা কেমনে ঘটে। আবার ম্যাটার নির্দেশকের কারণে রেজোনেন্সটা ঘটে, কিন্তু উল্টা ভাবে ঘটবে আর কি, একটু পর দেখাবো। হ্যাঁ, তাহলে কি হলো, এগুলো হচ্ছে আমি যা যা বলছি তা। হ্যাঁ, এতক্ষণ যা বুঝাই দিয়ে আসছি। অ্যানিলিন এখন, অ্যানিলিন যদি সরাসরি নাইট্রেশন বিক্রিয়া করে তাহলে অবশ্যই মেটা সমন্বয় দেখাবে, বুঝতে পারছি? আর অ্যানিলিন মাঝে মাঝে প্রশ্ন আসে যে অ্যানিলিন অর্থপ্যারার সমাণু, এটা ব্যাখ্যা করো। তো তুই তো জানো যে অ্যানিলিন অর্থপ্যারার সমাণু না, অ্যানিলিনের কোনো না কোনো মধ্যবর্তী অবস্থানের কারণে সে কি হয়ে যায়, ম্যাটার নির্দেশক হয়ে যায়। হ্যাঁ, তো তাহলে অর্থপ্যারার সমাণু এটা ব্যাখ্যা করতে গেলে তখন কি করতে হবে, সরাসরি নাইট্রেশন বিক্রিয়া করানো যাবে না। হুম, সরাসরি নাইট্রেশন বিক্রিয়া করানো যাবে না, তখন ও হচ্ছে অর্থপ্যারা সমাণু বানানো যাবে কোনো না কোনো ওয়েতে। হুম, আচ্ছা, তাহলে আমরা কয়েকটা প্রশ্ন সলভ করি যা যা করছি এতদিন। টলিন কেস সরাসরি, টলিন কেস এগুলো তো পড়াই দিয়ে আসছি অলরেডি, পারার কথা তুই ভুলে গেছিস আমি জানি। টলিন কেস সরাসরি ব্রোমিনেশন বা ব্রোমোবেনজিনকে ফ্রিডেল ক্রাফট অ্যালকেনেশন করে কেন ম্যাটার ব্রোমোটোলিন তৈরি করা যায় না। আচ্ছা, বিক্রিয়াটা তো মনে থাকার কথা, মনে থাকার কথা না? কি হয়েছে বিক্রিয়াটা প্রথমে আমি দেখাই দিই। এই যে 2 মোল ব্রোমিন নিব। হুম, 2 মোল ব্রোমিন নিব, 2 মোল ব্রোমিনের মধ্যে একটা অর্থ পজিশনে যুক্ত হবে, এটা এটা 2 মোল হবে, এটা 2 মোল হবে।
এটা কত 2 মোল হবে। হ্যাঁ, তাহলে একটা অর্থতে যুক্ত হবে, একটা কোথায় যুক্ত হবে, প্যারাতে যুক্ত হবে। কারণ কেন, সিএসটিটা কি অর্থ প্যারা নির্দেশক। হুম, সাথে এটা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়েছে এটা দেখাইতে হবে না। ব্রোমিন যে এখানে যুক্ত হয়েছে অর্থ পজিশনে আগে হাইড্রোজেন ছিল না, কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত ছিল না। একটা এখানে দেখ 2 মোল ব্রোমিন আছে, কয় মোল ব্রোমিন আছে, আর ব্রোমিন কিন্তু নিজে 2 অণু হিসেবে থাকে, তাই না? তার মধ্যে এক অণু হচ্ছে যে এখানে যুক্ত হয়েছে, এখানে যুক্ত হয়েছে। আরেক অণু কি করছে তাহলে, আরেক অণু হচ্ছে যে হাইড্রোজেনকে নিয়ে ভাগছে, হাইড্রোজেনকে নিয়ে ভাগছে না। তাহলে একটা ব্রোমিন থেকে একটা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হয়েছে, কিন্তু আমরা নিয়েছি 2 মোল, তাহলে 2টা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে। ব্যাপারটা না বুঝলে আমি আবার দেখাচ্ছি, দেখ রিডল কার্ড মনে আছে? এখানে কিন্তু আগে হাইড্রোজেন ছিল, এখানে Br2, তো Br2 মানে কি, Br আর Br, তাই তো? একটা Br ওকে নিয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি করছে। হ্যাঁ, আর আরেকটা Br এখানে এই খালি জায়গায় বসে গেছে, বুঝতে পারছি? তাহলে একটা 1 মোল Br2 থেকে একটা হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হচ্ছে, তাহলে 2 মোল থেকে 2টা তৈরি হবে না? এগুলো তো কমন সেন্সের ব্যাপার। হ্যাঁ, তাহলে দেখ, আবার আমরা এটা রেজোনেন্সের ধাপে যে এরকম একটা স্ট্রাকচার ক্রিয়েট হয় এটা আমরা জানি, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে পজিটিভ সৃষ্টি হয়। হুম, কিছু জিনিস কেমিস্ট্রিতে কিছু জিনিস আছে যেগুলো কোনো লজিক নেই, বুঝতে পারছি? এগুলো অটো হয়, এরকম অনেক জিনিস পাইছিস না লজিক নেই, তো এখানে লজিক নেই। এখন তুই বলতে পারো যে এটা ব্রোমিন এটারও ব্রোমিন, এটা তোর চিন্তার কথা বেশি কেন হবে, দুইটা সমান হওয়ার কথা না? হ্যাঁ, তাহলে ও কেমনে ইলেকট্রন গুলা টান দিবে, ওর কি সেরকম আছে নাকি? দুজনেরই সমান পাওয়ার না, কিন্তু ওই যে এটা কেমিস্ট্রি। হ্যাঁ, এটা হয়, ও যে ইলেকট্রন গুলো টান দেয় এমন না, তোর তিন্যতাকতার জন্য ইলেকট্রন টান দিচ্ছে যে এমন না, ও হুদাই টান দেয়। হ্যাঁ, ও ওকে দেখলে হুদাই টান দেয়, টান দিয়ে কি করে, ইলেকট্রন গুলাকে যেহেতু টান দিচ্ছে তার মানে ওর মধ্যে একটা নেগেটিভ সৃষ্টি হবে আর ওর মধ্যে একটা পজিটিভ সৃষ্টি হবে, কারণ ওর মধ্যে ইলেকট্রন কাটটি দেখা যাবে। এই ব্রোমিনের মধ্যে নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে, এই ব্রোমিনের মধ্যে পজিটিভ প্রান্ত সৃষ্টি হবে, এই পজিটিভ প্রান্তগুলো এই নেগেটিভ প্রান্তগুলোতে যুক্ত হবে। হ্যাঁ, আর এই নেগেটিভ প্রান্তগুলা H+ যেটা বের হচ্ছে ওই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হয়ে হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে। এগুলো তো পারার কথা নাকি? এটা তো একদম ইজি জিনিস, জৈব জগতে লেখা কম, জিনিস বুঝলে বুঝে দিয়ে আসতে পারবি। আচ্ছা, গত লেকচারে আমি হচ্ছে অর্থ প্যারা নির্দেশকের কারণে যে রেজোনেন্সটা ঘটে এটা দেখাইছি, কিন্তু মেটা নির্দেশকের কারণে যে রেজোনেন্সটা ঘটে এটা দেখাইনি নাকি? এখন রেজোনেন্সটা কি হবে, উল্টা ভাবে হবে। কেমনে উল্টা ভাবে হবে একটু দেখি। রেজোনেন্স কিন্তু মজা লাগছে না কালকে, বুঝতে পারলে কিন্তু মজা। হ্যাঁ, তো এটা অর্থ প্যারা নির্দেশক হবে আর মেটা নির্দেশক হোক, যেটা কারণে রেজোনেন্স ঘটক, আমরা চোখ বন্ধ করে কয়টা চিত্র আঁকবো, 6টা বেঞ্জিন এঁকে ফেলবো। কিন্তু 6টা বেঞ্জিনের মধ্যে প্রথম বেঞ্জিনটা স্বাভাবিক নিয়মে আঁকবো, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল, আর এগুলোতে ডাবল বন্ড আবার প্রথমে দরকার নেই, এগুলো পরে দিব আমরা। হ্যাঁ, এই যে বেঞ্জিন বলে নাইট্রোমূলকের প্রভাব, নাইট্রোমূলক একটা মেটা নির্দেশক। হুম, নাইট্রোমূলকে কিভাবে দেয়, এই যে ডাবল বন্ড থাকলে মেটা নির্দেশক হয় না, বুঝলাম না? এই যে ডাবল বন্ড আর এখানে একটা অক্সিজেন সন্নিবেশ সমাযোজী বন্ধন মাধ্যমে যুক্ত থাকে, এগুলো তো বুঝাই দিয়ে আসছিলাম নাকি? কোনো ডাউট আছে তোর? না। আচ্ছা, মেটা নির্দেশক কি করে, ইলেকট্রন বেঞ্জিন বলে থেকে টান দেয়, যে ইলেকট্রন ঘনত্বটা কমায় দেয়। এই এই বন্ধনে যে ইলেকট্রন গুলো আছে এগুলো ওর নিজের দিকে টান দিবে, টান দেওয়ার ফলে কি হবে, এখানে ডাবল বন্ড হয়ে যাবে না? এখানে ডাবল বন্ড হয়ে যাওয়ার কারণে এই এই ডাবল বন্ডের সাথে এই ডাবল বন্ডের একটা কি বিকর্ষণ ঘটবে না? তখন এই ডাবল বন্ড, এখানে যে ডাবল বন্ডটা আছে এটা অক্সিজেনের বাইরে চলে যাবে, মানে উঠে যাবে আর কি, আলগাভাবে ওই পাশে চলে যাবে। কারণ কেন, এখানে থাকলে তো এটা এটা বিকর্ষণ করবে না, বিকর্ষণ হওয়ার কারণে ও এখানে চলে যাবে, বুঝতে পারছি? হ্যাঁ, হাতটা চলে যাবে, ছিটকে যাবে আর কি হাতটা। হ্যাঁ, ছিটকে যাবে, কারণ ওই এখানে থাকতে পারবে না, এখানে এই পজিশনে আর থাকতে পারবে না, ও এখন এখানে চলে যাবে দূরে, ওর থেকে অন্তত দূরে চলে যাবে। হাত তো আর কেটে ফেলতে পারবে না, পারবে? তো হাত তো লেগে থাকবে, কিন্তু এখন দূরে যাওয়ার ওই তো একটাই আছে, এখানে চলে যাওয়ার। হ্যাঁ, এখন এখানে চলে গেছে না, এইখান থেকে একটা বন্ড কমে গেছে না, এখানে ডাবল বন্ড হয়ে যাওয়ার কারণে এখানে এখানে বন্ডটা তো আর এখানে নাই, আছে, এটা তো এখানে উঠে গেছে, কারণ ও টান দিছে যে মেটা নির্দেশক।
এখন টান দেওয়ার কারণে এই প্রান্তে, এই যে এই প্রান্তে, এই কার্বনের প্রান্তে, এখানে যে কার্বনটা ছিল এই প্রান্তে একটা কি সৃষ্টি হবে, পজিটিভ সৃষ্টি হবে না? এখন তুই বলতে পারো তাহলে এখানে সৃষ্টি হয় না কেন পজিটিভটা? কারণ এই বন্ডটা তো এটার সাথে কানেক্ট ছিল, এটার সাথে কানেক্ট ছিল, দুইটা কার্বনের সাথে কানেক্ট ছিল। হ্যাঁ, তুই এখন আমাকে একটা কথা বলতো, এই কার্বনে কি কোনো লস গেছে? এই কার্বনে আগেও ডাবল বন্ড ছিল, এই কার্বনে এখনো ডাবল বন্ড আছে, তাহলে এই পয়েন্টের কোনো লস গেছে এখানে? তাহলে এখানে পজিটিভ সৃষ্টি হবে কেন? সৃষ্টি হবে তো, লসটা গেছে এই কার্বনের। হ্যাঁ, ওখানে একটা পজিটিভ প্রান্ত সৃষ্টি হবে, সৃষ্টি হবে না? পজিটিভ প্রান্ত সৃষ্টি হওয়ার পর এখানে যে বন্ডটা আছে, দুনিয়ার সব কি ইলেকট্রন ইয়াকে আকর্ষণ করবে, পজিটিভকে আকর্ষণ করবে। এই বন্ডে যে ইলেকট্রন গুলো আছে বা এই বন্ডটা যেটা আছে, এই বন্ডটা এখানে উঠে যাবে, কারণ এখানে পজিটিভ প্রান্ত আছে, উঠে গেছে। বুঝতে পারছি? হ্যাঁ, উল্টা, আগেরটা এভাবে ঘুরছিল, এবারটা এভাবে ঘুরবে। হ্যাঁ, উঠে গেছে। উঠে যাওয়ার পর এখানে, এবার এখানে একটা পজিটিভ প্রান্ত সৃষ্টি হয়েছে না? এবার এটা এখানে চলে আসবে, এটা এখানে চলে আসার কারণে আবার এখানে একটা পজিটিভ প্রান্ত সৃষ্টি হয়েছে না? এবার ওই যে ওর মধ্যে একটা, ও তো আগেই সিঙ্গেল বন্ড ছিল, এখন না ডাবল বন্ড ছিল একটু আগে, ওই বন্ডটা আবার নিচে নেমে যাবে। তো নিচে নেমে গেলে আবার আগের মতন হয়ে গেছে না জিনিসটা, কিন্তু জাস্ট বেঞ্জিনের বলটা ঘুরে গেছে, ঘুরে গেছে না? তো এটাকে যদি আমরা একসাথে দেখাতে চাই তাহলে কি হবে দেখাতো, এখানে আবার লিখছে, এটা কি হবে, ইয়া হবে, ইকুইভ্যালেন্ট চিহ্ন হবে, কি হবে, ইকুইভ্যালেন্ট চিহ্ন হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখ আগের বার কি ছিল, এখানে তিনটা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়েছিল, এবার কি হয়েছে, এখানে তিনটা পজিটিভ প্রান্ত সৃষ্টি হয়েছে আর এখানে নেগেটিভ প্রান্ত সৃষ্টি হয়েছে। ওই যে অক্সিজেন নেগেটিভ, বুঝতে পারছি? জাস্ট উল্টা করছে, ফুল ঘটনাটা উল্টা করছে, তাই না? আর এই ম্যাটার নির্দেশক হওয়ার কারণে একমাত্র বাইরের কোনো কিছু প্রতিস্থাপন যখন যুক্ত যায়, ওর থেকে আর অপশন থাকে না, ও কোথায় যুক্ত হয়, ম্যাটা পজিশনে যুক্ত হয়, এই ঘটনাটা ঘটার কারণে। কারণ কেন, এবার পজিটিভ প্রান্ত এখানে সৃষ্টি হয়েছে, এবার ফিডেল ক্রাফট ক্যালকুলেশন করো, ওই ইলেকট্রোফিলিক না, সিএস3 ইলেকট্রোফিলিক না কেন, পজিটিভ, ও কি পজিটিভের সাথে যুক্ত হবে কখনো? কারণ পজিটিভ পজিটিভকে কি করে, বিকর্ষণ করে, যুক্ত যুক্ত হওয়ার কোনো চান্স নাই। ও যুক্ত হওয়ার চান্স একমাত্র কোথায় আছে, এই যে ম্যাটা, ম্যাটা। এখন তুই বলতে পারোস ম্যাটাতে নেগেটিভ কোথায় সৃষ্টি হয়েছে, ম্যাটাতে নেগেটিভ সৃষ্টি হয়নি, ম্যাটাতে নেগেটিভ সৃষ্টি হয়নি, কিন্তু অন্তত এটার তুলনায় তো নেগেটিভ, কম্পেয়ার করলে, এটা তো নেগেটিভ, তখন ওর কিছু করা থাকে না, ও ম্যাটা পজিশনে এসে যুক্ত হয়। তুই কি এটা ফিল করতে পারছিস কিনা পড়ালেখাগুলা? এগুলো অনেক মজার পড়া, বুঝে পড়লে। হুম, আচ্ছা, তাহলে আমরা এখন একটা টেস্ট পেপার সলভ করি, ঢাকা বোর্ডে আসছে। দেখ এগুলো মজার পড়া, কেমনে বুঝছি, আমি কি তোকে পড়াবার আজকে মানে আজকে প্রিপারেশন নিছি, নিয়ে, হ্যাঁ, হ্যালো, হ্যালো, আচ্ছা, এগুলো পড়াগুলো মজার কেন, আমি কি তোরে পড়াবার আগে আমি নিজে প্রিপারেশন নিছি, নি নাই? হ্যাঁ, তাহলে মজা কেন, আমি চিত্রগুলো দেখি একবার, যখন বাইরে থেকে দেখতেছি আমি তখন বুঝতেছি এগুলো কি করতেছে। হ্যাঁ, কেন করতেছে, কেন? হ্যাঁ, ঠিক আছে, এটা আমি অস্বীকার করবো না, আমি তোকে বলবো না যে আমার সব মনে আছে। হ্যাঁ, এখনো মনে আছে, অবশ্যই আমি ভার্সিটিতে এগুলো সেম পড়া আবার করতেছি। হ্যাঁ, তো মনে তো থাকবে। তবে এটা ঠিক যে কি, আসলে মজা আছে, বুঝে বুঝে পড়লে এগুলো অলওয়েজ মনে থাকে। হুম, এমন না যে সবই ভার্সিটিতে পড়ছিস সেম সেম জিনিস, জাস্ট বেসিক জিনিসটা ক্লিয়ার আছে এটাই। তাইলে এখন দেখ, এখন হচ্ছে আমরা একটা প্রশ্ন সলভ করি। এটা কি বলছে, এই একটা কিছু এটার সাথে কি হচ্ছে, আয়রন 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিছে, বেনজিন তৈরি হয়েছে, দেখে বলতো, এটা তো না দেখে বলা উচিত, এটা এটা এই জিনিসটা কি, এটা একটা মাত্র লাইনের বিক্রিয়া ছিল, আমি পড়াইছিলাম, আমি একটা মাত্র লাইনের বিক্রিয়া, এই একটা হচ্ছে বিক্রিয়ক, এটার সাথে যদি আমরা আয়রনের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, বেনজিন তৈরি হয়, এই জিনিসটা কি? ইথাইন, 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 ইথাইন। ইথাইনের সাথে যখন আমরা আয়রনের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই, তখন কি তৈরি হয়, বেনজিন তৈরি হয়। এরপর কি করছে, CH3Cl অন অফ দ্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড, চিনা চিনা লাগতেছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া না? তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি হয়, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় ইয়া তৈরি হবে আর কি, এখানে একটা মিথাইল যুক্ত হবে, শেষ। হুম, এটা হচ্ছে নর্মাল একটা স্ট্রাকচার, আমি তার করেছি, এখানে অ্যানোসিয়াম আর কি এগুলো তো এখন পড়াবো না।
আর কোষ লবণ সেতুর ভূমিকা, এগুলো তো 4 নাম্বার চ্যাপ্টারে পড়তে হবে। হ্যাঁ, গ হচ্ছে এ ও ইথিনের মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়া সমীকরণ সহ লেখো। এখন এই জিনিসটা কি, এটা তো আগে বের করতে হবে। এটা আমরা একদম কমন সেন্স থেকে বলতে পারি ইথাইন। কারণ কেন, ইথাইনে একমাত্র আয়রনের উপস্থিতিতে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেনজিন তৈরি করে। মনে নাই, বেনজিনের মনোমার হচ্ছে ইথাইন, ইথাইন হচ্ছে বেনজিনের পলিমার, পড়াইছিলাম না আমি? অনেকগুলো ইথাইন মিলে তৈরি হয়, বেনজিন তৈরি হয়। আচ্ছা, ইথাইন আর ইথিনের মধ্যে পার্থক্য কেমনে করবি? ওই ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিই আর কি। হ্যাঁ, ব্রোমিন দ্রবণ পরীক্ষা দিলে লাল পদক্ষেপ পরে, ইথিনেরও লাল পদক্ষেপ পরে, কিন্তু ইথিনটা ফার্স্ট পরে আর ইথেন একটা স্লো পরে, মনে নেই? আর ব্রোমিন দ্রবণ পরীক্ষা আর কি, অ্যালকিন ফার্স্ট দেয় আর অ্যালকাইন দেয় স্লো। হ্যাঁ, কিন্তু দুইজনই দেয়। আচ্ছা, তারপর আমাদেরকে কি বলছে, ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, যে ঘ নাম্বার প্রশ্ন বলছে যে বেনজিন ও বি এর মধ্যে, বি, আচ্ছা বি টলিন আর কি, বেনজিন ও টলিনের মধ্যে ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়? ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ায় কোনটি অধিক সক্রিয়? বুঝতে পারছি? এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি তোকে করাই আসছি। হ্যাঁ, বুঝোস না, আমি বুঝছি। হ্যাঁ, বুঝবি না তো, শোন, সেম জিনিস কিন্তু আমি পড়ায় আসি। হ্যাঁ, সেজন্য বলে যে, মানুষ বলে যে কি, টেস্ট পেপার সলভ করতে প্র্যাকটিস করতে, যত প্র্যাকটিস করবি তত ভালো ক্লিয়ার হবে জিনিস। কি এখন আমি যখন তোকে আনসারটা বলে দিব, তুই বলবি এগুলো তো আমি জানতাম, জাস্ট তুই বুঝোস না কেন, প্রশ্নটা কিভাবে করছি এটা বুঝোস না, তাই না? প্রশ্নে কি কি চাইছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা, ফ্রিডেল কাপ বিক্রিয়ার মাধ্যমে অন্তত টলিন তৈরি হয়েছে, এটা তো ক্লিয়ার। এই বিক্রিয়া তো পারতে হবে, বিক্রিয়া না পারলে তো মাইর দেওয়া উচিত। হ্যাঁ, একদম ইজি বিক্রিয়া দিছে। হ্যাঁ, কোয়েশন তো সহজ, একদম ইজি বিক্রিয়া দিছে। শুধু আমাদেরকে জিজ্ঞেস করছে বেনজিন আর টলিনের মধ্যে ইলেকট্রন আকস্মিক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কে বেশি সক্রিয়? ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কি, এটা একটু আগে বুঝাই দিয়ে আসছি না? হ্যাঁ, নাকি? আচ্ছা, হ্যালো, হ্যাঁ, দেখ, এটা কি বেনজিন না? বেনজিনের সাথে যখন ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া দিতাম, হ্যাঁ, বেনজিনের সাথে যখন ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া দিতাম, ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া কি হচ্ছে বারবার এগুলা বলার দরকার নেই। ক্লোরিন আংশিক নেগেটিভ হচ্ছে, সিএস3টা আংশিক পজিটিভ হচ্ছে, আর পজিটিভ সবসময় নেগেটিভকে আকর্ষণ করে, তাই সিএস3টাকে আমরা ইলেকট্রোফাইল বলতে পারি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়াটা আমাদেরকে বারবার বোঝাবার দরকার নেই কি হচ্ছে। ক্লোরিন ইলেকট্রন টানতে, তাই এটা স্লাইটলি নেগেটিভ হয়ে যায়। আর মিথাইলটা কি স্লাইটলি পজিটিভ হয়ে যায়, আর মিথাইলটা যখন স্লাইটলি পজিটিভ হয়ে যায়, এটা কি নেগেটিভকে আকর্ষণ করে, তার মানে মিথাইল একটা ইলেকট্রোফাইল, তাই না? তা আমাদেরকে জিজ্ঞেস করছে যে বেনজিন আর টলিনের মধ্যে কে বেশি ইলেকট্রোফাইল প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, কে বেশি দেয়, কে বেশি সক্রিয় এই বিক্রিয়াটাতে। এটা একদম ইজিলি কমন সেন্স থেকে বলা যায়। তো আমরা যখন ফ্রিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া বলছিলাম, তখন আমরা জানি যে বেনজিন বলের মধ্যে পাই বন্ধনের মধ্যে ইলেকট্রন থাকে না, পাই বন্ডের মধ্যে ইলেকট্রন, আর এখানে যে একটা ইলেকট্রোফাইল তৈরি হয়, ইলেকট্রোফাইলটা এসে এখানে অ্যাটাক করে, পাই বন্ডে অ্যাটাক করে, মনে আছে? তারপর এখানে যুক্ত হয়ে যায়, মাঝখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়, সিগমা কমপ্লেক্স তৈরি হয়ে বেনজিন বলটা ভেঙে যায়, বলটা সামান্য অংশ ভেঙে যায়, এটা আবার ফিল আপ হয়, মনে আছে এগুলা? তো তো এগুলো আমি আর বলতেছি না, এটাই। তো বেনজিনে এমন না যে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিচ্ছে না, অবশ্যই দিচ্ছে। এই যে ইলেকট্রোফাইলটা এসে যুক্ত হয়েছে, এটাই তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যুক্ত হয়েছে। কিন্তু আমাদেরকে প্রশ্ন করছে বেনজিন আর টলিনের মধ্যে কে বেশি সক্রিয় এই বিক্রিয়াটাতে। এখন তুই বল, বেনজিনের মধ্যে পাই বন্ডের মধ্যে শুধু ইলেকট্রন ছিল, ওই যে কোনো একটা ইলেকট্রনকে ওর ইচ্ছা হয়েছে, মন চাইছে, টানছে, টান দিয়ে এখানে যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, কিভাবে যুক্ত হয়ে গেছে এগুলো মেকানিজম আমি দেখাই দিচ্ছি, সিগমা কমপ্লেক্স কিভাবে তৈরি হয়, এই বিষয়ে এগুলো এগুলো দেখাচ্ছি না। কিন্তু টলিনের ক্ষেত্রে দেখ, টলিন আগে থেকে একটা সিএস3 ছিল না, টলিন আগে থেকে একটা সিএস3 ছিল না? ছিল। সিএস3 কি একটা অর্থব্যারের নির্দেশক না? আর অর্থব্যারের নির্দেশক হওয়ার কারণে ওই এখানে বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেয় না? আর বেনজিন বলে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দিলে এরপর এই ঘটনাগুলো ঘটে না, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ। হ্যাঁ, আর এখানে যে এই ফিডেল কাপ অ্যালকাইলেশনে যে মিথাইলটা ইলেকট্রোফাইল হয়ে যাচ্ছে, ইলেকট্রোফাইল হওয়ার পর ও খুব ইজিলি যুক্ত হতে পারবে না, কারণ ওর এতগুলো অপশন, ওর চারপাশে অপশন, দেখ, চারপাশে অপশন।
ও যে কোনো একটাতে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে কে বেশি সক্রিয়, বেনজিন নাকি ও? টলুইন বেশি সক্রিয় না এই বিক্রিয়াটাতে, কারণ টলুইন বেশি সুযোগ দিচ্ছে ইলেকট্রোফাইল এসে যুক্ত হওয়ার জন্য। হুম, বেনজিন কিন্তু ওভাবে সুযোগ দিচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, বেনজিন বলে ইলেকট্রন আকর্ষণ আছে, বেনজিন বলে থেকে ইলেকট্রন গুলো নিয়ে ফেলে এখানে যুক্ত হয়, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু বেনজিন বেশি সুযোগ দিচ্ছে নাকি ও বেশি সুযোগ দিচ্ছে? ও বেশি সুযোগ দিচ্ছে না, কারণ রেজোনেন্স ঘটে যাওয়ার কারণে এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ, আর ও ইলেকট্রোফাইল হয়ে গেছে, ইলেকট্রোফাইল হলে তো নেগেটিভকে আকর্ষণ করবে দুমদাম, এখানে এসে যুক্ত হতে পারতেছে, এখানে এসে যুক্ত হতে পারতেছে, এখানে এসে যুক্ত হতে পারতেছে। তাহলে টলিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া বেনজিন অপেক্ষা অধিক সক্রিয়। এটা এটা ক্লিয়ার কিনা আমাকে বল, ক্লিয়ার? ভুল হবে না তো? আচ্ছা, এখন হচ্ছে যে আমরা কি করবো, টলিন করবো, কি করবো, টলিন। তা আমরা সবসময় কি করি, প্রথমে প্রস্তুতি কিভাবে করতে এগুলো পড়ি, তারপর ও কি ধরনের বিক্রিয়াগুলো দেয় এগুলো পড়ি, তারপর হচ্ছে কিভাবে শনাক্ত করতে হয় এগুলো পড়ি, তাই না? তাহলে টলিনের ক্ষেত্রে কেন বাদ যাবে? টলিন আগে কি করতে হবে, মানে প্রস্তুত করতে হবে, তাই তো? কিভাবে প্রস্তুত করতে হয় এটা দেখি। একটা একটা বিখ্যাত উপায় আছে, বিখ্যাত একটা উপায়ের নাম কি, উচ ফিটিক বিক্রিয়া। কি বিক্রিয়া? উচ ফিটিক বিক্রিয়া। তোর মনে আছে কিনা জানি না, আমি অলরেডি উচ বিক্রিয়াটা পড়াই দিয়ে আসছি অ্যালকেন প্রস্তুতির সময়, পড়াই দিয়ে আসছি না? উচ বিক্রিয়াটা কেমন ছিল, অ্যালকাইল হ্যালাইড ছিল, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা 2 মোল সোডিয়াম বিক্রিয়া দেওয়াইতাম, তখন কোনো না কোনো ভাবে অ্যালকেন তৈরি হয়ে যেত, তাই না? কিন্তু এখন আমরা কি তৈরি করবো, টলিন তৈরি করবো না? এখন কি আমরা অ্যালকাইল হ্যালাইড নিতে পারবো? অ্যালকাইল হ্যালাইড নিতে পারবো না, আমাদেরকে নিতে হবে কি, অ্যারাইল হ্যালাইড। অ্যারাইল হ্যালাইড কি নিতে হবে? আরে বোকা নাকি, অ্যারাইল হ্যালাইড নিতে হবে না, কারণ কেন, কেন অ্যারাইল হ্যালাইড নিতে হবে? আমরা যখন, হ্যাঁ বেনজিন, আগে তো বেনজিন স্ট্রাকচারটা তৈরি করতে হবে তাই না, তারপর আমরা টলিন তৈরি করতে পারবো। হ্যাঁ, তো বেনজিন স্ট্রাকচারটা তৈরি করতে গেলে আমাদেরকে তো অ্যালকাইল হ্যালাইড নিতে হবে, অ্যালকাইল কি কখনো বেনজিন স্ট্রাকচার তৈরি করবে? আমাদেরকে অ্যারাইল হ্যালাইড নিতে হবে না, অ্যারাইল হ্যালাইড কিরকম, বেনজিন যার সাথে একটা হাত ফাঁকা, হাইড্রোজেন একটা নাই, এটা অ্যারাইল না? ওকে, তো অ্যারাইল হ্যালাইড নেওয়ার পর কি করব, এই যে অ্যারাইল হ্যালাইড নিলাম, অ্যারাইল হ্যালাইড নেওয়ার পর উচ্চ বিক্রিয়ার কাজই কি, 2 মোল সোডিয়াম বিক্রিয়া দেওয়ানো, 2 মোল সোডিয়াম বিক্রিয়া দেওয়ার সাথে হবে না, এটা কি শুধু উচ্চ বিক্রিয়া, শুধু উচ্চ বিক্রিয়া না, এটা কি উচ্চ ফিটিক বিক্রিয়া, ফিটিক বিক্রিয়া না? ফিটিক মানে হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। হ্যাঁ, এইখানে আরেকটা ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মতো বিক্রিয়া দিয়ে দিতে হবে, CH3X। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন আমরা কি কোন, কার সাথে বিক্রিয়া দিই, মিথাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দিই না, মিথাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া দিতে হবে, এটা হচ্ছে ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন। তাহলে এটা হয়ে গেল কি উচ্চ ফিটিক বিক্রিয়া। আর অবশ্যই প্রভাবক হিসেবে কাকে ইউজ করতে হবে, ড্রাই ইথারকে ইউজ করতে হবে। কেন ড্রাই ইথারকে ইউজ করতে হবে এটা আমি পরে দিয়ে আসছি। হ্যাঁ, কারণ কেন ড্রাই ইথার কি করে, ড্রাই ইথার আর সোডিয়াম হচ্ছে অনেক সক্রিয়, কারণ ওর একটা ইলেকট্রন দিয়ে দিলেই অষ্টক পূর্ণ হয়ে যায়, ও সহজে বিক্রিয়া করে ফেলতে চায়। তো ড্রাই ইথার যদি নিষ্ক্রিয় না হয়, ড্রাই ইথারটা কি অনেক নিষ্ক্রিয়, মানে তার সাথে বিক্রিয়া করে না। হ্যাঁ, ফলে ড্রাই প্রভাবক হিসেবে যদি আমি সক্রিয় কাউকে নিতাম, তাহলে সোডিয়াম আর প্রভাবক বিক্রিয়া করে ফেলতো, তাহলে কি হইতো, হইতো না। তো ড্রাই ইথারটা হচ্ছে অনেক নিষ্ক্রিয়। হুম, এখন নিষ্ক্রিয় হওয়ার কারণে কি হচ্ছে, এখন নিষ্ক্রিয় হওয়ার কারণে এখন বিক্রিয়াটা ঘটবে, এই সোডিয়াম নিতে হবে 2 মোল, 2 মোল সোডিয়াম নেওয়ার কারণে কি হবে, 2 মোল সোডিয়াম নেওয়ার কারণে সোডিয়াম হ্যালাইড তৈরি হবে, এই যে হ্যালোজেনটা নিচে চলে আসবে। হুম, আর এখানে যে মিথাইলটা আছে, মিথাইলটা কি এখানে এসে বসে যাবে। হ্যাঁ, মিথাইলটা কেমনে বসে, কারণ এটা তো এতক্ষণ বড়াই দিয়ে আসছি, কারণ ও টান দিছে ইলেকট্রন গুলা স্লাইটলি নেগেটিভ হয়েছে, এটা স্লাইটলি পজিটিভ হয়েছে। ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া তার দেখাইতে হবে না মনে হয়, এটা অনেকবার দেখাচ্ছি। হ্যাঁ, তো CH3 যুক্ত হয়েছে, তাহলে এক্স দুইটা কেমন আসছে, এক্স একটা এখান থেকে আরেকটা এখান থেকে, তাহলে সোডিয়াম হ্যালাইড তৈরি হয়েছে, আর এখানে যেই CH3টা বসে গিয়ে টলিন তৈরি করছে। বুঝতে পারছি নাকি? আচ্ছা, তাহলে আমরা একটা হ্যালোজেনের জায়গায় একটা ক্লোরিন নিয়ে বিক্রিয়াটা দেখানো আছে আর কি। হ্যাঁ, ক্লোরিন হতে পারে, ফ্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, এখানে যেকোনো কিছু, যেকোনো একটা হ্যালোজেন মূল হতে পারে। হ্যাঁ,
আচ্ছা, বেনজিন থেকে টলুইন প্রস্তুতি, এটা তো এখন দেখাইলাম, একটু আগে দেখাইলাম না? আচ্ছা, বেনজিন থেকে দেখাই নাই, উচ বিক্রিয়ার মাধ্যমে দেখাইছি, সেমই অনেকটা। তাহলে এখানে একটা ফ্লো চার্ট আমাদের মনে রাখতে হবে। এখানে একটা টলুইন লিখলাম, এখানে একটা বেনজিন লিখলাম। হুম, যদি বেনজিন থেকে টলুইন প্রস্তুতি করি, আমরা ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মাধ্যমে তৈরি করতে পারবো। তার মাধ্যমে করতে পারবো ফ্রিডেল অ্যালকাইলেশন। আর টলুইন থেকে যদি বেনজিন প্রস্তুত করতে যাই, তখন এটা একটু ধাপটা একটু কঠিন আছে, এটা একটু আমাদের মুখস্থ করা লাগবে এই বিক্রিয়াটা। হ্যাঁ, টলুইন থেকে যখন বেনজিন প্রস্তুত করবো, প্রথমে আমরা জারণ বিক্রিয়া ঘটাবো। জারণ কার মাধ্যমে ঘটানো হয়? KMnO4 সালফ্রিক অ্যাসিড এর মাধ্যমে ঘটানো হয় না? জারণ বিক্রিয়া ঘটাবো, জারণ বিক্রিয়া ঘটানোর পর যেটা উৎপন্ন হবে এটার সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়াবো। বুঝতে পারছি? সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দেওয়ানোর পর যেটা উৎপন্ন হবে এটাকে আবার ডিকার্বক্সিলেশন করবো। ডিকার্বক্সিলেশন কেমনে করে? এটা অ্যালকেন প্রস্তুতিতে পড়েছিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। সোডা লাইম, এটাকে কি বলে? সোডা লাইম। সোডা লাইমের উপস্থিতিতে। আচ্ছা, তাহলে বেনজিন থেকে টলিন প্রস্তুতিটা কেমন হবে? একদম ইজি বিক্রিয়া, একদম ইজি বিক্রিয়া। এটা একটা বেনজিন। বেনজিন থেকে টলিন প্রস্তুতির বিক্রিয়ার নিয়ম কি ছিল? ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে করতে হবে, তাই না? তো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন কিভাবে করে? এই জিনিসটা, এই বিক্রিয়াটা আর জীবনে দেখাইতে হবে তোকে? এটা ৮০ পর্যন্ত কয়বার দেখাচ্ছি? হ্যাঁ, এখানে সিএসটিটা ইলেকট্রোফাইল হয়ে যায়, ইলেকট্রোফাইলে এখানে প্রতিস্থাপন করা হাইড্রোজেনকে, এখানে সিএসটিটা বসে যায়, আর এখানে ক্লোরিন যেটা আছে ওই হাইড্রোজেনটা নিয়ে এসিএল গঠন করে, শেষ। হুম, এবার টলুইন থেকে বেনজিন প্রস্তুতি, এই বিক্রিয়াটা একটু মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এটা যদিও আমি আগে দেখাই দিয়ে এসেছি, বেনজিন প্রস্তুতি যখন পড়াইছিলাম তখন দেখাইছিলাম। হ্যাঁ, বেনজিন প্রস্তুতি, টলুইন থেকে বেনজিন প্রস্তুতি, তাহলে কি করতে হবে? প্রথম প্রথম ধাপ ছিল জারণ বিক্রিয়া করাইতে হবে, তাই না? জারণ বিক্রিয়া, এই যে জাইমান অক্সিজেন যুক্ত করাই তো জারণ বিক্রিয়া, তাই না? কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত করা তো জারণ বিক্রিয়া, নাকি? তো অক্সিজেন যুক্ত করলাম কার উপস্থিতিতে? KMnO4 আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে। বুঝতে পারছি? কারণ ওরাই জারণ বিক্রিয়াটা সম্পন্ন করে, জারণ বিক্রিয়াতে ওরা প্রভাবক হিসেবে কাজ করে। এখন কথা হচ্ছে যে একটা ট্রিক শিখিয়ে দিই, একটা ট্রিক শিখিয়ে দিই। প্রভাবকের মধ্যে, জারণ বিক্রিয়ার মধ্যে যে প্রভাবগুলা থাকবে, জারণ বিক্রিয়ার মধ্যে কি থাকবে? যে প্রভাবগুলা থাকবে, ওই প্রভাবগুলাতে যে অক্সিজেন আছে না, অক্সিজেন, সর্বোচ্চ সংখ্যক অক্সিজেন এখানে যুক্ত হতে পারবে। এখানে অক্সিজেন সর্বোচ্চ কয়টা আছে? 4টা না? দেখতো, 4টা না? তার মানে এই বেনজিনে ম্যাক্সিমাম 4টা অক্সিজেন যুক্ত হতে পারবে, এর বেশি না। ম্যাক্সিমাম 4টা হইতে পারবে, বুঝতে পারছি? এর বেশি হতে পারবে না কখনো। তো এখন আমাদের লাগতেছে কয়টা? এই জিনিসটা মুখস্থ করতে হবে, আমরা 3টা নিব। কয়টা নিব? 3টা জার্মান অক্সিজেন নিব। বেশি হলে 4টা নিতে পারবো, কিন্তু 5টা জার্মান অক্সিজেন কখনোই নিতে পারবো না। বুঝতে পারছি? এখন 3টা জার্মান অক্সিজেন নেওয়ার পর কি হবে? তার মধ্যে 2টা ওর সাথে বিক্রিয়া করবে। হুম, সি ডবলও করবে, সি ডবলও করে ফেলবে। আর এখানে হাইড্রোজেন 2টা ছিল না, সরি 3টা ছিল না? 3টা থেকে 2টা হাইড্রোজেন, এখানে আরেকটা অক্সিজেন বাকি আছে না? ওটাকে নিয়ে পানি তৈরি করবে, আর এখানে COOH তৈরি করবে। বুঝতে পারছি? মানে ওইক অ্যাসিড তৈরি করবে আর কি, বেনজোইক অ্যাসিড। হুম, এটা তো বুঝতে পারছো নাকি? আচ্ছা, কোথায় গেল? হ্যাঁ, এই যে ওইক অ্যাসিড তৈরি হয়েছে না, বেনজোইক অ্যাসিড। এরপর ধাপটা আমাদের কি ছিল? বেনজোইক অ্যাসিডের সাথে আমাদের ধাপ ছিল যে বেনজোইক অ্যাসিডের সাথে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিব, তাই না? এরপর ধাপ এটা ছিল না? না, তো বেনজোইক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিলে এখানে OH টা AH কে নিয়ে পানি তৈরি করে ফেলবে, আর এখানে সোডিয়াম যুক্ত হয়ে যাবে, বেনজোয়েট অ্যাসিড হয়ে যাবে। কি হয়ে যাবে? বেনজোয়েট অ্যাসিড। একটু একটু বুঝছো? এরপর বেনজোইক অ্যাসিডকে কি করতে হচ্ছে? ডিকার্বক্সিলেশন করতে হবে, তাই না? ডিকার্বক্সিলেশন কেমনে করবো? এই যে বেনজোইক অ্যাসিডকে ডিকার্বক্সিলেশন করাটা হচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইমকে ইউজ করব। হ্যাঁ, সোডা লাইমকে ইউজ করার পর কি হবে? সোডিয়াম কার্বনেট তৈরি হবে, আর এখানে একটা হাইড্রোজেন এসে বসে যাবে। হ্যাঁ, এটা ডাইরেক্ট মুখস্থ ছিল ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাও বুঝে দিচ্ছি। এটা তো আগেও বুঝাইছি অনেকবার ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। হ্যাঁ, এ সোডিয়াম আর এ সোডিয়াম মিলে সোডিয়াম 2টা হচ্ছে। হ্যাঁ, এই কার্বন এখানে চলে আসছে, ডিকার্বক্সিলেশন হয়েছে। ডিকার্বক্সিলেশন মানে কি? কার্বন বাদ পড়া না, কার্বন বাদ পড়ছে, কার্বনটা এখানে চলে আসছে। এখানে ডবল ও
আর এখানে একটা ও, তাহলে কয়টা হয়েছে? ও ও তিনটা হয়েছে। সোডিয়াম কার্বনেট হয়েছে, হয়েছে না? হওয়ার পর এখানে একটা হাইড্রোজেন বাকি রয়ে গেল না? এই হাইড্রোজেনটা এখানে গিয়ে বসে যায়, বেনজিন তো রয়ে গেছে, শেষ। এটা হচ্ছে টলিন প্রস্তুতি, এই কয়টা বিক্রিয়া আছে টলিন প্রস্তুতির। হ্যাঁ, একদম সহজ। এখন হচ্ছে টলিনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া, মানে টলিন কোন কোন বিক্রিয়া দেয়। হুম, টলিনের ক্লোরিনেশন। টলিনের কি? ক্লোরিনেশন। ক্লোরিনেশন মানে কি? ক্লোরিন যুক্ত হওয়া। হ্যাঁ, তো ক্লোরিন যুক্ত হওয়া। এখন টলিনের সাথে ক্লোরিন যুক্ত হচ্ছে, Cl2 যুক্ত হচ্ছে, এটাই তো ক্লোরিনেশন, তাই না? এখন এটা দুই রকম ভাবে হইতে পারে, দুই রকম হইতে পারে, একটা হচ্ছে প্রখর সূর্যালোকে, আর একটা হচ্ছে মৃদু সূর্যালোকে। যদি প্রখর সূর্যালোকে হয় তাহলে হ্যাঁ, সেম পড়াগুলো বারবার রিপিট আসছে। কারণ কেন জানো? সেম পড়া কেন রিপিট আসছে আমি বলি। অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতি শিখছোস না? হ্যাঁ, অ্যালকেন থেকে অ্যালকিন প্রস্তুতি। এখন তুই যখন আবার অ্যালকিন প্রস্তুতি গেছস, তখন আবার অ্যালকিন প্রস্তুতির বিক্রিয়ার সময় ওই ধাপটা আবার আসতেছে না, যেটা অ্যালকেনে পড়ে আসছস। ব্যাপারগুলো হচ্ছে এরকম, সেম পড়া যে সে এভাবে বড় হয়েছে, নাহলে সব দেখবি যে সবগুলো নোট যখন একসাথে পড়বি তখন দেখবি কি রে, এই বিক্রিয়াটা তো আমি একটু আগে পড়ে আসছি। হুম, কারণ একটু আগে হয়তো বেনজিন থেকে টলিন প্রস্তুত করছি, এখন আবার টলিন থেকে বেনজিন প্রস্তুত, জিনিসটা তো সেমই হচ্ছে। হ্যাঁ, যে টপিক তুমি বেনজিনে পড়ে আসছো এই টপিক আবার টলিন পড়তেছো যখন, ওই টপিকটা আবার পড়তে হচ্ছে। হ্যাঁ, তো তাহলে দেখ, প্রখর সূর্যালোক কি করে? ডাবল বন্ড আর বেঞ্জয়েট বলে ভেঙে দেয়। হুম, প্রখর সূর্যালোক মানে বেঞ্জিনের ভিতর যে ডাবল বন্ড গুলো থাকে, পাই বন্ড গুলো থাকে, এগুলো ভেঙে দিবে। হ্যাঁ, আর মৃদু সূর্যালোক হইলে কি হবে? একদম মৃদু, মৃদু মানে একদম কম, তখন চেইন রিঅ্যাকশন ঘটবে। বুঝতে পারছি? তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, এক্সাম্পল তো আবার থাকা, হ্যাঁ দিছি। আচ্ছা, তাহলে দেখ, এটা কি টলিন না? টলিনের সাথে ক্লোরিন বিক্রিয়া হচ্ছে প্রখর সূর্যালোকে। প্রখর সূর্যালোকে কি হয়? ডাবল বন্ড গুলো ভেঙে যায়, তার মানে এখানে একটাও ডাবল বন্ড থাকবে না, সবগুলো সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তাই না? সবগুলো এখানে যে বন্ডটা ছিল এগুলো সবগুলো বেড়ে যাবে না? মোট কথা, কার্বনের একটা একটা হাত, সবগুলো কার্বন একটা একটা ফাঁকা হয়ে যাবে না? 6টা কার্বনের একটা একটা ফাঁকা হয়ে যাবে না? কারণ ডাবল বন্ড আর নাই, আছে? নিজের নিজেদেরকে যে ডাবল বন্ড দিয়ে ধরে রাখছিল, ওই ডাবল বন্ড আর আছে না? তার মানে 6টা কার্বনের একটা একটা ফাঁকা হবে। তো 6টা কার্বনে একটা একটা ফাঁকা গেলে এটা হচ্ছে প্রকট সূর্যালোকে এই ঘটনাটাই ঘটে, যে ডাবল বন্ড ভেঙে গেছে। এখন যখন 6টা কার্বনে একটা একটা ফাঁকা হয়েছে, ওই একটা একটা হাতে 6টা ক্লোরিন এসে যুক্ত হয়েছে। তাহলে 6টা ক্লোরিন এসে, 6টা ক্লোরিন, এটা আমি বুঝাচ্ছি। আমি জানতাম এই জায়গায় প্রশ্ন করবি যে। হুম, এটা যে চিত্রটা দেখতে কঠিন হয়েছে, এখানে কিছুই হয়নি। এই কার্বনের যে ঘটনা ঘটছে, এই কার্বনের সেম ঘটনাই ঘটছে। হ্যাঁ, আচ্ছা, একটু দাঁড়া। আচ্ছা, আমরা কোথায় আসছিলাম না? আচ্ছা, 6টা ক্লোরিন এসে যুক্ত হবে, তো 6টা ক্লোরিনের এখানে 3 মোল লাগাই দিতাম না, 3Cl2, 6টা। তাহলে তুই বুঝছ না যে এই কার্বন, তাই তো? আচ্ছা, দেখ, এটা কি আসতেছে? বেঞ্জিন। বেঞ্জিন বেঞ্জিন নর্মালি এভাবে থাকে না? এখন যখন এখন যখন সবগুলো ডাবল বন্ড কি হয়ে গেছে, সিঙ্গেল বন্ড হয়ে গেছে। হুম, তার মানে ওর কথা চিন্তা কর, এই হারটায় এভাবে বের হয়ে যাবে না? ওর কথা চিন্তা কর, এই হারটা এভাবে বেড়ে যাবে। হ্যাঁ, আর এখান থেকে তো হাত বেড়ে যাবে, কারণ কেন? কারণ এই বন্ডটা এই কার্বন আর এই কার্বনের মধ্যে কানেক্টেড, তাই না? তাহলে ওর থেকে যখন একটা হাত বের হবে, ওর থেকে একটা হাত বের হবে না? তাহলে এটাও বের হলো, এটাও বের হলো। তুই বুঝোস না যে এখন এখানে, তাই তো? দেখ, এই বন্ডটা যখন বেড়ে গেছে, এই বন্ডটা যখন বেড়ে গেছে, ওর থেকে একটা বের হবে, ওর থেকে একটা বের হবে না? ওর সাথে তো আগে সিএস3 ছিলই, আগে সিএস3 ছিলই, এখন আরেকটা বেরিয়েছে না? আরেকটা বেরিয়েছে না? তো আরেকটাকে এভাবে না দে, আর এবার হাত হাত
এভাবে না দিয়ে এভাবে দিছি আর কি, মানে নিচে দিয়ে না দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ডবল বন্ড গুলো যখন ভেঙে গেছে তো প্রতিটা কার্বন থেকে একটা একটা হাত রিলিজ হয়েছে না, প্রতিটা কার্বন থেকে যদি একটা একটা হাত রিলিজ হয় তাহলে এই কার্বন থেকে একটা হাত রিলিজ হয়েছে না, আর একটা হাত বাড়তি হাত পাওয়া গেছে না। তো এই হাতটাকে এভাবে লিখছি আর কি, এভাবে কোন আকারে দিচ্ছি আর কি, সিএল আর এখানে সিএস3, আর আগে তো সিএস3 ছিলই। বুঝিস নাই? বুঝতে পারছি কিনা বল, আওয়াজ হয় না কেন? আচ্ছা এখানে তো বোঝানো আছে অলরেডি, এখানে তো এখানে এখানে বোঝানো আছে অলরেডি, দেখছস? দেখ, ডবল বন্ড গুলো যখন সিঙ্গেল বন্ড হয়ে গেছে তাহলে ওর একটা হাত ফাঁকা হয়েছে না, এই যে একটা হাতে সিএল ঢুকছে, ওর একটা সবগুলা একটা একটা বাতি হাতে হাত ফাঁকা হয়েছে, সবগুলোতে ক্লোরিন এসে যুক্ত হয়েছে। তো এই স্ট্রাকচারটাকে এভাবে না লিখে এভাবে লিখছে আর কি, বুঝতে পারছি? এখন হচ্ছে মৃদু সূর্যালোক দিলে কি হবে, মৃদু সূর্যালোক, হ্যাঁ, মৃদু সূর্যালোক দিলে কি হবে, চেন রিঅ্যাকশন করবে বলছিলাম না। আর চেন রিঅ্যাকশন কতক্ষণ ঘটে, চেন রিঅ্যাকশন কতক্ষণ ঘটতে থাকে, যতক্ষণ না হাইড্রোজেন একদম নিঃশেষ হয়ে যাচ্ছে, তাই না? যতক্ষণ হাইড্রোজেন নিঃশেষ হয়ে যাচ্ছে ততক্ষণ ক্লোরিন 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 বিক্রিয়া দিতে থাকতে হবে। হ্যাঁ, একবার ক্লোরিন বিক্রিয়া দাও, তাহলে একটা হাইড্রোজেনকে নিয়ে এসএল গঠন করবে, এখানে আর হাইড্রোজেন থাকবে দুইটা, CH2Cl, একটা হাইড্রোজেন কমে গেছে না। যতক্ষণ না হাইড্রোজেন একদম জিরো হচ্ছে ততক্ষণ বিক্রিয়া দিতে থাকতে হবে। এবার এটার সাথে কার বিক্রিয়া দিব, এটার সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া দিব, তার মধ্যে একটা ক্লোরিন কি করবে, এখান থেকে একটা হাইড্রোজেনকে বের করে এসএল গঠন করবে। এবার এখানে একটা একটা হাইড্রোজেন হয়ে গেছে না। হ্যাঁ হ্যাঁ, জাস্ট বেঞ্জিনের সাথে এখানে একটা হাইড্রোজেন হয়ে গেছে, এখানে সিএল সিএল দুইটাই গেছে। এবার এটার সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া দিব, এবার আরেক এইখান থেকে একটা ক্লোরিন আবার স্টিল গঠন করে ফেলবে, আর এখানে আর হাইড্রোজেন নিঃশেষ হয়ে গেছে, CCl3 হয়ে গেছে, ক্লোরিন তিনটা হয়ে গেছে, তাই না? নাকি একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে টান মারে, আর একটা ক্লোরিন এখানে এসে যুক্ত হয়। এই ঘটনা কতক্ষণ ঘটতে থাকবে, যতক্ষণ না এখান থেকে হাইড্রোজেন একদম নিঃশেষ হয়ে যাচ্ছে। বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন ঘটে আর কি, মৃদু সূর্যালোকে। হুম। এখন প্রশ্ন হচ্ছে যে, প্রশ্ন হচ্ছে না, প্রশ্ন হচ্ছে এটা না, প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় আসবে যে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এই নামগুলো একটু কষ্ট করে পড়ে ফেলতে হবে। যখন একটা ক্লোরিন থাকে তখন হচ্ছে বেনজাইল ক্লোরাইড, যখন দুইটা ক্লোরিন থাকে তখন এটার নাম দুইটা থাকলে বেনজান, আর হচ্ছে তিনটা থাকলে বেনজো ট্রাইক্লোরাইড। হ্যাঁ, এগুলো আগে পরে আসে না। সেম সেম পড়াগুলো রিপিট হবে, সমস্যা নেই। আচ্ছা, বেনজিনের পর আমি কি ধরবো জানো, অ্যালকাইল হ্যালাইড ধরবো। দেখবি যে ওখানেও সেম পড়া রিপিট হচ্ছে, কারণ কেন জানো, অ্যালকাইল হ্যালাইড দিয়ে আমরা আবার অনেকগুলো অ্যালকেন তৈরি করছিলাম না, অ্যালকিন তৈরি করছিলাম না। ওই বিষয়গুলো দেখবি যে আবার অ্যালকাইল হ্যালাইড যখন টপিকটা পড়াচ্ছে তখন ওখানে যে রিপিট হচ্ছে জিনিসগুলো। তাহলে দেখ টলিনের সংযোজন বিক্রিয়া দেখ, নর্মাল সংযোজন বিক্রিয়াগুলো মনে আছে, এটা তো একদম ক্লাস 9-10 সংযোজন, সেই বিখ্যাত সংযোজন বিক্রিয়া, তোমার প্রিয় বিক্রিয়া, তোমার প্রশ্ন করলে তুমি পারতে এটা থেকে। ওই নিকেল নিকেল দিয়ে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে আমরা কি করতাম, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া করাইতাম, তাই না? অ্যালকিন থেকে অ্যালকেন তৈরির প্রস্তুতি দেখাইতাম, তারপর অ্যালকাইন থেকে অ্যালকিন প্রস্তুতি দেখাইতাম। হ্যাঁ, তারপর ডাইরেক্ট অ্যালকাইন থেকে অ্যালকেন নিতে গেলে কি করতাম, এখানে 2 মোল লাগাই দিতাম না। তো এগুলো তো তুমি পারো নাকি? তো এগুলো নিয়ে ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে এখন হচ্ছে টলিনের সংযোজন বিক্রিয়াটা কেমন হবে, টলিনের সংযোজন বিক্রিয়াটা একদম ইজি, একদম ইজি, কিছুই করতে হবে না। 3 মোল কি লাগাবো, 3 মোল হাইড্রোজেন লাগাবা, ঠিক সেম নিকেল আর 180 ডিগ্রি আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপস্থিতিতে 3 মোল হাইড্রোজেন মানে কি 6টা হাইড্রোজেন না, 6টা হাইড্রোজেন 6টা ইয়ার সাথে যুক্ত হয়ে যাবে, ডাবল বন্ড গুলো তো আর থাকবে না, কারণ ওই হাত দিয়ে তো বাড়তি 6টা হাইড্রোজেনকে ধরবে, তাই না? নাকি নাকি তাহলে প্রতিটা কার্বনের সাথে এখন হাইড্রোজেন কয়টা করে থাকবে, 2টা করে থাকবে না? হ্যাঁ, উপরের কার্বনের সাথে হাইড্রোজেন কয়টা করে থাকবে, একটা করে থাকবে, একটা। কেন একটা থাকবে, কারণ ওর আগে যে হাইড্রোজেনটা ছিল, ওটা তো অলরেডি মিথাইল দ্বারা প্রতিস্থাপিত, তাই না?
তার মানে ওর কাছে আগে থেকে কোনো হাইড্রোজেন ছিল না, তার মানে নতুন যে হাইড্রোজেনটা যুক্ত হচ্ছে এটা একটাই। এটা তো বুঝাতে পারছি নাকি? হ্যাঁ। আর এই যৌগটার নাম কি? মিথাইল সাইক্লোহেক্সেন। এই যৌগটার নাম কি? মিথাইল সাইক্লোহেক্সেন। আচ্ছা, টলোইনের 500 500 শিকলে জারণ বিক্রিয়া, ওই সেম বিক্রিয়াটা চেনা চেনা লাগতেছে। ওইটা ওইটা হচ্ছে একটু আগে যেটা বুঝছো, টলোইনের 500 শিকলে জারণ বিক্রিয়া। এটা কোথায় বলছিলি? টলোইন থেকে বেনজিন প্রস্তুতি করতেছিলি যে তখন, এটাই টলোইনের 500 শিকলে জারণ বিক্রিয়া। তারপর হচ্ছে টলোইনের নাইট্রেশন। টলোইনের নাইট্রেশন আমি অলরেডি পড়াই দিয়ে আসছি, শুরুতেই পড়াই দিয়ে আসছি নাকি? না না। আচ্ছা, এই বিখ্যাত একটা জিনিস, টলোইনের নাইট্রেশন বিক্রিয়া করলে কি তৈরি হয়? টিএনটি তৈরি হয়। কি তৈরি হয় বলতো? কি তৈরি হয়? টিএনটি। টিএনটির ফুল ফর্ম কি বলতো? ট্রাই ট্রাই নাইট্রোটলুইন। ট্রাই ডাইনাইট্রোটলুইন। আর ট্রাইনাইট্রোটলুইন মানে কি জানোস? বোম বোম বোম। এই যে এটা বোমা তৈরি হয় এগুলা দিয়ে, ঠিক আছে? তো আমরা দেখি বোমা বোমা কিভাবে প্রস্তুত করতে হয়, একটু দেখিনি কেমন? 3 স্টার কিন্তু, 3 স্টার কিন্তু একদম। টিএনটি কারণ বোমা প্রস্তুতিটা আসে। হ্যাঁ। ছাত্রদেরকে কি শিখাচ্ছে এগুলা? তারপর দেখ, এটা সিএসসি, এটা অর্থকারণ নির্দেশক না? এগুলো তো জানোস। এখানে আসলে আমি তোকে বুঝাবার কিছু নাই। 2 মোল নিতে হবে, এগুলো 2 মোল নিতে হবে। এখান থেকে আউটপুট হিসেবে নাইট্রোমূলক আসবে, একটা নাইট্রোমূলক অর্থতে যুক্ত হবে, আরেকটা নাইট্রোমূলক প্যারাতে যুক্ত হবে, তাই না? আর 2 মোল পানি তৈরি হবে। 2 মোল পানি তৈরি হবে কেন কেন? নাইট্রোগুলো তো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে তৈরি হচ্ছে, তাই না? এখানে হাইড্রোজেন গুলো সরতেছে, এখান থেকে একটা হাইড্রোজেন সরছে, এখান থেকে একটা হাইড্রোজেন সরছে, তার মানে H2 হয়েছে। হ্যাঁ। H2 হওয়ার পর এখানে একটা ওএইচ আছে না? ওএইচ তো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, তাহলে 2 মোল পানি হচ্ছে। হ্যাঁ। কারণ নাইট্রিক অ্যাসিডকে কিভাবে লেখা যায়? ও নো টু। ও নো টু, তাই না? ও নো টু। এ দেখ, ও নো টু। তো নাইট্রোমূলক তো এখানে যুক্ত হচ্ছে, এদিকে এখানে একটা যুক্ত হচ্ছে, এখানে একটা যুক্ত হচ্ছে, তো যেখানে যেখানে যুক্ত হচ্ছে এখান থেকে একটা হাইড্রোজেন বের হচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হচ্ছে। তো এই দুইটা মিলে আবার কি হচ্ছে? H2। আর মানে কি হচ্ছে? সরি, H2 না, AOH এই হাইড্রোজেনকে নিয়ে একবার কি তৈরি করতেছে? পানি তৈরি করতেছে। আবার AOH এই হাইড্রোজেনকে নিয়ে আরেকবার পানি তৈরি করতেছে। তাহলে কয় মোল হয়েছে? 2 মোল। তাহলে কয় মোল হয়েছে? 2 মোল হয়েছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না। লাস্ট মোমেন্টে এসে এরকম করলে কেমন হবে? এখন 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 ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে কি বুঝাইছি বুঝছস তো নাকি? এটা ওয়েজ, এটাকে নো টু। হ্যাঁ। এই নো টুটা তো কি, একবার এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে যুক্ত হচ্ছে 1 মোল টলিনের মধ্যে এই ঘটনা করতেছে, আরেক মোল টলিনে এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখানে যুক্ত হচ্ছে, তাই না? কারণ এখানে 2 মোল টলিন নিছি না, 1 মোল টলিনের সময় একবার একে প্রতিস্থাপন করতেছে, আরেকবার একে প্রতিস্থাপন করতেছে আর কি। হ্যাঁ, দুইটা একসাথে দেখাবার জন্য 2 মোল নিছি। এখন কি হচ্ছে? এই ওয়েসটা কি করতেছে? এই ওয়েসটা হচ্ছে যে একবার 1 মোল এটার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে, আরেকবার এটার সাথে বিক্রিয়া করে পানি তৈরি করতেছে। তাহলে 2 মোল পানি হয়েছে না? এই যে 2 মোল পানি, এটা এটা বুঝাচ্ছিলাম আর কি। তাহলে একটু তৈরি হলো বুঝলাম। এখন হচ্ছে কথা হচ্ছে যে এবার যে কোনো একটা নিই, যে এটাকে নিলাম আর কি। আচ্ছা, সরি সরি, দুইটাকে নিলাম। হ্যাঁ, দুইটা কি পাইলাম? অক্টোপ্যারা টলোইন পাইলাম, তাই তো? এটা তো বুঝছস। এটাকে পুনরায় পুনরায় আবার নাইট্রেশন করব, পুনরায় আবার কি করব? আবার নাইট্রেশন করব। 2 মোল সালফিউরিক অ্যাসিড, 2 মোল নাইট্রিক অ্যাসিড। আর এখানে নাইট্রিক অ্যাসিড যেটা ইউজ করা হয় এটা হচ্ছে ধুমায়িত, বুঝতে পারছি? ধোয়া, নাইট্রিক অ্যাসিড ধোয়া। হ্যাঁ, ধোয়া। তো তো এবার যখন নাইট্রেশন বিক্রিয়া হবে, এখন তুই কমন সেন্স থেকে আমাকে একটা কথা বল, একদম কমন সেন্স থেকে, এদের আউটপুট হিসেবে কি বের হবে? এদের আউটপুট হিসেবে আবার নাইট্রোমূলক বের হবে না? আবার নাইট্রোমূলক বের হবে।
আবার নাইট্রোমূলক বের হবে, যেহেতু 2 মোল করে ইউজ করছে, তার মানে 2 মোল নাইট্রোমূলক বের হবে। হ্যাঁ, 1 মোল নাইট্রোমূলক ওর সাথে যখন যুক্ত হবে, অপশন কি আছে, হয় এখানে যুক্ত হইতে হবে না, এখানে তো যুক্ত হইতে হবে, তাই না? কারণ এখানে তো অলরেডি অর্থ পজিশন একটা যুক্ত আছেই। হ্যাঁ, আমরা কি জানি ও হচ্ছে অর্থ প্যারা নির্দেশক, ও যদি অর্থ প্যারা নির্দেশক হয় তাহলে অর্থ আর প্যারা পজিশনে যুক্ত হইতে পারবে, নতুন করে যেটা আসতেছে এটা অর্থ বা প্যারা পজিশনে যুক্ত হইতে পারবে। তো ওর তো অলরেডি অর্থ পজিশনে আছে, তার মানে নতুন নাইট্রোমূলকটা প্যারা পজিশনে যুক্ত হবে। আরেকটা নাইট্রোমূলক যেটা আছে, এটা যখন ওর সাথে যুক্ত হবে, ও অবশ্যই এখানে যুক্ত হবে, কারণ ও তো অলরেডি প্যারা পজিশনে যুক্ত আছে, খালি আছে আর অর্থ পজিশন, তাই না? এখন তুই আমাকে বল, এ স্ট্রাকচার আর এ স্ট্রাকচার কি সেম হয়েছে, হয়ে গেছে না? এখন সেম হয়ে গেছে না? এখানে অর্থ পজিশন একটা নাট্যমূলক, এখানে প্যারা পজিশন একটা নাট্যমূলক, এখানে অর্থ পজিশন একটা নাট্যমূলক, এখানে প্যারা পজিশন একটা নাট্যমূলক, তাহলে আমরা লিখে দিতে পারি 2 মোল এই স্ট্রাকচারটা সেম। আর এখানে আবারও 2 মোল পানি তৈরি হবে, যেটা অলওয়েজ হয়ে আসতেছে। হ্যাঁ, পানি তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, এবার এখান থেকে একটাকে আবার আবার কি করব, আবার নাইট্রেশন করব, বুঝতে পারছি? আবার যখন নাইট্রেশন করব, নতুন যে নাইট্রোমূলকটা যুক্ত হবে ওর অপশন আছে এখানে যুক্ত হবে না, এটা ছাড়া তার অপশন আছে? কারণ এটাও কিন্তু অর্থ পজিশন, এটা অর্থ পজিশন না? নতুন নাইট্রোমূলকটা এই জায়গায় যুক্ত হওয়া ছাড়া কোনো অপশন আছে? হ্যালো? কারণ আগে থেকে এই অর্থ আর প্যারা পজিশন তো একটা একটা নাইট্রোমূলক আছে, আর মেটা পজিশনে তো যুক্ত হবে না, কারণ কারণ কেন, ও তো অর্থ প্যারা নির্দেশক, তার মানে নতুন যে নাইট্রোমূলকটা পাবো এখান থেকে, ওইটার জাস্ট একটা অপশন আছে এখানে যুক্ত হওয়া, তাই না? তো এখানে যুক্ত হয়ে যায়, এখানে যুক্ত হয়ে গেলে কি হবে, দেখো দেখো, এখন নাইট্রোমূলক কয়টা যুক্ত, একটা দুইটা তিনটা না? তো এটাকে বলা হয় ট্রাইনাইট্রোটলুইন, এটাকে কি বলা হয়, ট্রাইনাইট্রোটলুইন। আর এটাকে বলা হয় টিএনটি, যা বিস্ফোরক হিসেবে কাজ করে, বোমা হিসেবে কাজ করে। বুঝতে পারছি? তাহলে তোকে বোমা তৈরি শিখাই দিছি, বোমা তৈরি শিখাই দিছি। কখনো কারোর উপর রাগ উঠলে বাজার থেকে টলুইন নিয়ে আসবি, আর নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড নিয়ে আসবি। হ্যাঁ, নিয়ে এসে একটা একটা রুমের মধ্যে, বাজারে পাওয়া যাবে না কেন, হুম, একটা রুমের মধ্যে কি করবি, যখন বাসায় সবাই ঘুমাই যাবে মধ্যরাতে, তুই মাকে মাস্ক লাগাই ওই রুমের মধ্যে এগুলো এগুলো কাজগুলো করবি। বুঝতে পারছি? তারপর যাকে দেখতে পারবি না ওর উপর কি মেরে দিবি, বোমা মেরে দিবি, শেষ। এবার হচ্ছে টলারেন্স সালফোনেশন। টলারেন্স সালফোনেশন বিক্রিয়াটা এটা আসবে না, এটা খুবই কম কম ইম্পর্টেন্ট, তাও একটু দেখাই দিই। হ্যাঁ, সালফোনেশন মানে কি, এটা একটা টলারেন্ট। সালফোনেশন মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর ইয়া থাকবে আর কি, SO3 থাকবে। সালফিউরিক অ্যাসিডকে এভাবে লিখতে হয়, OH আর SO3H লেখা যায়, ঠিক না? তো এখান থেকে SO3H টা কি করে, ওকে প্রতিস্থাপন করে, কারণ ও কি অর্থ প্যারা নির্দেশক না, তাহলে অর্থ পজিশনে যুক্ত হবে, আরেকটা প্যারা পজিশনে যুক্ত হবে, এটাই হচ্ছে সালফোনেশন, শেষ। এতক্ষণ যা পড়ে আসছি জাস্ট, এখন হচ্ছে এই মূলকটা যুক্ত হবে আর কি, বাকি সব তো বুঝছোসই, কেন এখানে যুক্ত হয়েছে আরেকটা কেন এখানে যুক্ত হয়েছে এটা বুঝোস নাই? কারণ সিএসটি কি, সিএসটি হচ্ছে অর্থ প্যারা নির্দেশক। তারপর হচ্ছে ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া, এগুলো পড়াই আসছি, এগুলো বুঝাবার কিছু নেই। হ্যাঁ, এতক্ষণ কি পড়াইলাম, এতক্ষণ ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া পড়াইছি। হ্যাঁ, তো টলোয়েনে যদি ফিডেল কাপ অ্যালকাইলেশন বিক্রিয়া দিয়ে নতুন যে সিএসটি টা পাবো, একটা যুক্ত হবে প্যারাতে, আরেকটা যুক্ত হবে অর্থতে, এটাই আর কি, একটা অর্থতে একটা প্যারাতে, এগুলো তো পরে আসছে। এরপর হচ্ছে বার্ক রিডাকশন। আচ্ছা, বার্ক রিডাকশন বিক্রিয়াটা হচ্ছে যে আহ, অনেক আন্ডাররেটেড একটা টপিক, অনেক কি আন্ডাররেটেড, আন্ডাররেটেড একটা টপিক। আন্ডাররেটেড মানে কি, ইম্পর্টেন্ট কিন্তু কম পড়ানো হয়। হ্যাঁ, আর হচ্ছে যে আন্ডাররেটেড বিক্রিয়ার এটা রিজন হচ্ছে এটা এইচএসসি তে আসবে না, এটা কোথায় আসবে, অ্যাডমিশন আসবে। অ্যাডমিশন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা বুয়েট 17-18 আসছে, 11-12 আসছে, 13-14 আসছে। হ্যাঁ, তাহলে বাক রিডাকশন বিক্রিয়াটা কি? বাক রিডাকশন বিক্রিয়া হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়াটা হচ্ছে কি বিকারক হিসেবে বাক বিকারক ইউজ করা হবে।
ইউজ করা হবে, বার্ট বিকারক ইউজ করা হবে। হ্যাঁ, আর বার্ট বিকারকটা কি? বার্ট বিকারকটা হচ্ছে অ্যালকোহল প্লাস সোডিয়াম প্লাস অ্যামোনিয়া। হ্যাঁ, কই শুনতেছস? তাহলে বার্ট বিকারক কোনটা? অ্যালকোহল প্লাস সোডিয়াম প্লাস অ্যামোনিয়া, তাই তো? আমার 1 মিনিট কেন? আচ্ছা, হ্যাঁ, এই তিনটা জিনিস থাকলে বুঝে দিতে হবে কি এটা বার্ট বিক্রিয়া হচ্ছে, বার্ট রিডাকশন বিক্রিয়া হচ্ছে, ঠিক আছে? তাহলে বার্ট বিকারক জিনিসটা কি? অ্যারোমেটিক যোগে বার্ট রিডাকশন বিক্রিয়াটি সম্পন্ন করা হলে প্রতি চক্র থেকে একটি একটি করে ডাবল বন্ড কমে যাবে। এটাই হচ্ছে বার্ট রিডাকশন বিক্রিয়া। প্রমাণ কি? এটা কি একটা অ্যারোমেটিক যৌগ না? টলিন কি একটা অ্যারোমেটিক যৌগ না? তো এখানে যখন আমরা অ্যালকোহল ইউজ করব, অ্যালকোহল হিসেবে ইথানল ইউজ করতেছি, সোডিয়াম ইউজ করব আর লিকুইড অ্যামোনিয়া ইউজ করব, তখন কি হবে জানো? প্রতি চক্র থেকে একটা করে ডাবল বন্ড কমে যাবে। এই দেখ, তোর যে কোনো একটা ডাবল বন্ড কমাই দিবি, যে কোনো একটা ডাবল বন্ড কমাই দিবি, জাস্ট দুইটা ডাবল বন্ড রাখবি। আগে 3টা ডাবল বন্ড ছিল, এখন 2টা ডাবল বন্ড রাখবি। বুঝতে পারছি? আর একটু ন্যাপথালিনের উদাহরণ দিই। ন্যাপথালিনের সাথে যদি আমি বার্ট বিকারকে বিক্রিয়া দিই, মানে বার্ট রিডাকশন বিক্রিয়াটা করি, তখন কি হবে? কি বলছে? প্রতি চক্র থেকে একটা করে ডাবল বন্ড কমবে, তারপরে এই চক্র থেকে একটা ডাবল বন্ড কমে যাবে, এই চক্র থেকে একটা ডাবল বন্ড কমে যাবে। তখন চিত্রটা এমন দেখাবে না? তো যে কোনো ইচ্ছা একটা ডাবল বন্ড কমাই দিবি জাস্ট। একদম ইজি না? আগে এই চক্রে ছিল 3টা, এখন এই চক্রে আছে 2টা। আগে এই চক্রে ছিল 2টা, এখন এই চক্রে আছে একটা। শেষ। মানে প্রতি চক্র থেকে একটা একটা ডাবল বন্ড কমে যাবে। এটা হচ্ছে বার্ট রিডাকশন। বুঝতে পারছি? আর এখন তুই আমাকে বলতে পারিস মেকানিজম কি? মেকানিজম, এই বিক্রিয়ার মেকানিজম তোর পড়া লাগবে না, জাস্ট এতটুকু পড়লেই হবে। তাহলে আজকে ছুটি। হ্যাঁ, আর নাই। ওকে। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব।